where the mind is without fear and the head is held high, where knowledge is free. Welcome to Malda District Administration E-Pathshala, Class 8 student. This is our 7th or 8th class. This is our 8th class on lesson 6. Lesson 6 আমরা আগেই শেষ করে ফেলেছিলাম। আমি রমা দেবনাথ, খিরিপাড়া জুনিয়র হাই স্কুলের টিচার। তোমাদের সাথে আজকে চলে এসেছি লেসন 6 এর অ্যাক্টিভিটি নিয়ে। অ্যাক্টিভিটি 1 এবং 2 এই দুটো আমরা করে ফেলেছিলাম। অ্যাক্টিভিটি 3 থেকে আমরা আজকে করব। অ্যাক্টিভিটি 3টা আমরা দেখে নিই, কোয়েশ্চেনটা কি আছে। Why does the sea become quiet at a certain time of the year? কেন সমুদ্র বছরের বিশেষ কিছু সময়ে শান্ত হয়ে যায়? কোয়েট মানে শান্ত। তাহলে কবিতাটা আমরা আরেকবার যদি মনে করে নিই তাহলে আমরা দেখব ফার্স্ট স্ট্যান্জাতে আমরা কবিতাটাকে দেখছি যে একটা সমুদ্রের সাথে একটা ক্ষুধার্ত কুকুরের তুলনা করা হয়েছে। কেন? কারণ সমুদ্র বেশ কিছু সময়ে ভীষণ ফিয়ার্স থাকে, তার বড় বড় ঢেউ আছড়ে পড়ে তার কিনারাতে এবং কিনারায় যা কিছু রয়েছে বালির সমুদ্র সৈকত, ছোট ছোট নুড়ি পাথর, সেগুলোকে ঢেউ আছড়ে পড়ে সেগুলোকে টেনে নিয়ে যায় সমুদ্রের বুকে, আবার পরের ঢেউয়ে আবার হয়তো সেগুলো ফিরিয়ে দিয়ে যায়। এইভাবে এই যে টেনে নিয়ে যাচ্ছে, ফিরিয়ে নিয়ে যাচ্ছে, এই যে সমুদ্রের এই আগ্রাসী যে একটা মনোভাব মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের এই উত্তাল ঢেউয়ের মধ্যে, সেটাকেই তুলনা করা হয়েছে একটা ক্ষুধার্ত কুকুরের সাথে। যেন কুকুরটি প্রচণ্ড ক্ষুধা নিয়ে এগিয়ে আসছে, চিৎকার করছে, গর্জন করছে, সেই তুলনাটা করা হয়েছে। পরের স্ট্যান্ডাতে কিন্তু আমরা দেখছি রাতের মানে যখন ঝড় ওঠে রাতের দিকে, সেই ঝোড়ো বাতাসে সমুদ্রের ঢেউগুলো প্রচণ্ড বেগে গর্জন করে, সেটাকে তুলনা করা হচ্ছে একটা মর্নিং ডগের সঙ্গে। একটা কুকুর যখন প্রচণ্ড একটানা আওয়াজ করে তার কোনো অসুবিধার কারণে, রাগে অথবা কোনো রকম কষ্ট হলে কুকুরটি যখন একটানা একটা গর্জন করতে থাকে, সমুদ্রও মাঝে মাঝে সেরকম একটানা অনেকক্ষণ ধরে একটা উত্তাল তরঙ্গর আওয়াজ সেটা আমরা শুনতে পারি। থার্ড স্ট্যান্ডাতে গিয়ে আমরা দেখছি সমুদ্রের একটা অন্যরকম রূপ। কীরকম? যখন আমরা দেখছি যে বাতাসও সেরকম জোরে বইছে না, ঘাসের উপর দিয়ে বাতাস বয়ে গেলে যে হালকা একটা মিউজিক, একটা সাউন্ড শোনা যায়, সেই সাউন্ডটাও শোনা যাচ্ছে না। তখন সমুদ্রের তরঙ্গগুলোও কিন্তু সেরকম বড় বড় তরঙ্গ নয় বা সেরকম জোরে আছড়ে পড়ছে না, সমুদ্র তখন শান্ত। এখানে সমুদ্রকে তুলনা করা হলো কার সাথে? একটি স্লিপিং ডগ, ঘুমন্ত কুকুরের সাথে। যেন কুকুরটি তার থাবার উপর মুখ দিয়ে শান্ত হয়ে শুয়ে রয়েছে। তো কখন কীরকম রূপ হচ্ছে দেখো, বাতাসের দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু সমুদ্রের ঢেউয়ের যে তীব্রতাটা সেটাও কিন্তু কমছে, বাড়ছে। তাহলে সমুদ্রের ঢেউটা কখন উত্তাল হবে তরঙ্গ, হ্যাঁ, কখন মানে লার্জ অ্যান্ড রোরিং এরকম ওয়েভস নিয়ে ছুটে আসবে, আর কখন শান্ত হবে সেটা পুরোটাই ডিপেন্ড করছে কিসের উপর? ক্লাইমেট বা ওয়েদারের ওপর। যেখানকার সমুদ্র তো পৃথিবীর পুরো অংশটা জুড়েই রয়েছে, সেটা উত্তর মেরু হোক আর নিরক্ষীয় অঞ্চল হোক আর দক্ষিণ মেরু হোক।
এক একটা জায়গায় বায়ুপ্রবাহ এক এক দিক থেকে হয়, যেখানকার ক্লাইমেট যখন যেরকম, যেখানে যখন যেদিক থেকে বায়ুটা প্রবাহিত হয়, যেরকম যখন যেখানে ঝড় হয় এবং যখন যেখানে শান্ত থাকে আবহাওয়া, তার উপর নির্ভর করেই অ্যাট এ সার্টেন টাইম অফ দ্য ইয়ার কিছু কিছু সময়ে, বছরের কিছু কিছু সময়ে সমুদ্র শান্ত হয়ে যায়, আবার কিছু কিছু সময়ে হয়ে যায় প্রচণ্ড উত্তাল তরঙ্গ। তো উত্তরটাও আমরা সংক্ষেপেই দেব, বুঝিয়ে দিলাম আমরা যে কেন সমুদ্র মাঝে মাঝে উত্তাল হয়ে ওঠে, কেন কেন শান্ত হয়ে ওঠে, তো সেটা আমরা বুঝে নিলাম। এবার উত্তরটা সংক্ষেপে দেব যে আবহাওয়া বা জলবায়ুর পরিবর্তনের জন্যই সমুদ্র মাঝে মাঝে শান্ত হয়ে যায়। ডিউ টু, ডিউ মানে কারণে, ডিউ টু মানে কারণে, ডিফারেন্ট ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল চেঞ্জ, ডিফারেন্ট DIFFERENT, ডিফারেন্ট ক্লাইমেট, CLIMAT ক্লাইমেট জলবায়ু, অ্যান্ড এনভায়রনমেন্টাল চেঞ্জ ENVIRONMENTAL পরিবেশের কোনো পরিবর্তনের জন্য দ্য সি সমুদ্র বিকাম কোয়েট শান্ত হয়ে যায় অ্যাট এ সার্টেন টাইম CERTAIN বিশেষ সময়ে অফ দি ইয়ার, বছরের কিছু বিশেষ সময়ে জলবায়ু এবং পরিবেশগত পরিবর্তনের কারণে সমুদ্র শান্ত হয়ে যায়। অ্যাক্টিভিটি 3 কমপ্লিট হলো। অ্যাক্টিভিটি 4 আমরা দেখতে পাচ্ছি একটা চার্ট আছে, একদিকে লেখা রয়েছে অ্যাকশন মানে কাজ, আরেকদিকে রয়েছে ডান বাই হুম কার দ্বারা করা হচ্ছে, কোন কাজটি কার দ্বারা করা হচ্ছে। নাম্বার 1 লিক্স হিজ গ্রিজি পজ, তার চটচটে থাবাগুলোকে চেটে নিচ্ছে কে, দ্য জায়ান্ট সি ডগ। আনসারটা আমি লিখে দিয়েছি, দ্য জায়ান্ট সি ডগ, অর্থাৎ বড় কুকুররূপী সমুদ্র। একটি কুকুর যেরকম মাঝে মাঝে বসে বসে তার থাবা চেটে নেয়, বসে বসে সারাদিন ধরে এই ধরনের কুকুরের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলোর সঙ্গে তুলনা করা হচ্ছে সমুদ্রের, সমুদ্রও মাঝে মাঝে সেরকম বসে থাকে, মানে সমুদ্র এখানে বলছে যে কিনারাতে শোরের কাছে এই রকম ভাবে বসে থাকে। সমুদ্র বসে থাকে মানে কি, সমুদ্রের ঢেউগুলো ধীরে ধীরে হালকা হালকা ঢেউ নিয়ে নিয়ে এইভাবে সবসময় সমুদ্রের কিনারে এসে পড়ে। তারপরে আছে রোর্স, গর্জন করে। গর্জন কে করে আমরা সেকেন্ড স্ট্যান্ডাতে দেখেছি, দ্য নাইট উইন্ড রোর্স, দ্য নাইট উইন্ড রোর্স গর্জন করে। রকস ইন দ্য স্টর্মি ক্লাউড, এটাও আমরা সেকেন্ড স্ট্যান্ডাতেই পাবো, রক মানে দোলে, স্টর্মি ক্লাউড ঝোড়ো মেঘের মধ্যে দিয়ে আমরা কাকে দুলতে দেখি, চাঁদকে দুলতে দেখি। মেঘের আড়ালে চাঁদটা তখন দেখে মনে হয় চাঁদটা যেন সরে সরে যাচ্ছে, কিন্তু আসলে তো চাঁদটা সরে সরে যায় না, মেঘটা ভেসে চলে যায়, যার জন্য চাঁদটা দেখে মনে হচ্ছে সরে সরে যাচ্ছে। তো এখানে আমরা লিখব দ্য মুন, চাঁদটাকে দেখে মনে হয় সে সরে যাচ্ছে বা দোলা খাচ্ছে। স্টপ দেয়ার টিউন 4 নম্বর, তাদের সুর বন্ধ করে দেয়। যখন আর হাওয়া বয় না প্রচণ্ড জোরে মে জুন মাসে, সেই সময়ে বালিয়াড়ির উপর যে ঘাসগুলো সেগুলো আর তাদের মাথা দুলিয়ে সাউন্ড তৈরি করে না, সুরটা তৈরি করে না। দ্য গ্রাসেস অন দ্য ডিউন, এটাই হবে আনসার। এটা আমরা লাস্ট স্ট্যান্ডাতে পেয়েছি। But on the quiet days in May or June, when even the grasses on the dune play no more their reedy tunes, আর তাদের গান গায় না বা আওয়াজটা তৈরি করে না। তাহলে অ্যাক্টিভিটি 3 আর 4 হয়ে গেল। এবার আমরা চলে আসছি অ্যাক্টিভিটি 5-এ। অ্যাক্টিভিটি 5-এ কিছু কোয়েশ্চেন্স আছে। কোয়েশ্চেন নাম্বার A, হোয়াট ডাজ দ্য সি লুক লাইক? সমুদ্রকে দেখতে কেমন দেখায়? সমুদ্রকে দেখতে কেমন দেখায় আমরা সবাই জানি, কখনো নীল কখনো ধূসর বর্ণের, কিন্তু কবিতাতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সমুদ্রকে এখানে দেখতে দেখাচ্ছে একটি কুকুরের মতো, মানে একটি বিরাট বড় কুকুরের মতো। একটা কুকুরের যে ধরনের স্বভাবগুলি রয়েছে, কখনো সে হিংস্র হয়ে উঠছে, কখনো সে ক্ষুধার্ত হয়ে উঠছে, কখনো সে ঘুমিয়ে যাচ্ছে শান্ত হয়ে, সমুদ্রকে এখানে একটি কুকুরের সঙ্গে, বিরাট বড় কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। এটাই হবে আমাদের আনসার। দ্য সি লুকস লাইক, সমুদ্রকে দেখাচ্ছে এ জায়ান্ট, একটি বিরাট, অ্যান্ড গ্রে, GREY গ্রে, ধূসর বর্ণের, ডগ কুকুরের মতো। কবিতা অনুসারে
সমুদ্রকে এখানে একটা বিরাট বড় জায়ান্ট অ্যান্ড গ্রে ধূসর বর্ণের কুকুরের মতো দেখাচ্ছে কবির ইমাজিনেশন, কল্পনা অনুসারে। এবার আরেকটু এক্সপ্লেইন করে দিচ্ছি, আনসারটা এক লাইনে লিখলেও হবে বা আরেকটু এক্সপ্লেইন করে দিলেও হবে। সামটাইমস SOMETIMES কখনো কখনো দ্য বিগ ওয়েভস, বড় WAVES ঢেউগুলি, বড় ঢেউগুলি জাম্প লাফিয়ে আসে অন দ্য শোর SHORE শোর কিনারায়, মাঝে মাঝে বড় বড় ঢেউগুলি লাফিয়ে কিনারায় আসে। অ্যান্ড এনগালফ ENGULF গিলে খায় এভরিথিং সব কিছু, সব কিছু মানে সমুদ্রের কিনারায় যা কিছু থাকে, বালুকা বেলা বা সমুদ্রের যে কিনারাটাকে আমরা বলি সি বিচ, সেখানে যা যা থাকে বড় বড় ঢেউ তার উপর ঝাঁপিয়ে পড়ে সব কিছুকে গিলে খায়, মানে সব কিছুকে ঢেউয়ের মধ্যে নিয়ে সমুদ্রের বুকে টেনে নেয়। লাইক এ হাংরি HUNGRY হাংরি ডগ একটি ক্ষুধার্ত কুকুরের মতো। কুকুর যখন ক্ষুধার্ত হয় সে সামনে যা পায় তাই খাবার চেষ্টা করে, যে ধরনের খাবারই সে পায় না কেন সেটা সে খাওয়ার চেষ্টা করে, এখানে সমুদ্র তাই। ফুল স্টপ। অ্যান্ড ওয়েন এবং যখন দেয়ার ইজ নো স্টর্মি উইন্ড STORMY স্টর্মি উইন্ড ঝোড়ো বাতাস যখন সেখানে থাকে না, দ্য সি ইজ সমুদ্র তখন ইজ অ্যাজ কাম অ্যাজ এ স্লিপিং ডগ একদম একটি ঘুমন্ত কুকুরের মতো শান্ত। তাহলে আমরা পুরো ডেসক্রাইব করে দিলাম এই দুটো লাইনে যে সমুদ্র কুকুরের মতো কেন, কেন তাকে কুকুরের মতো দেখাচ্ছে। এ নাম্বারের অ্যান্সার হয়ে গেল। বি নাম্বার, হু রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড ঝোড়ো মেঘের মধ্যে কে দোল খাচ্ছে? দ্য মুন, দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড ঝোড়ো বাতাসে মেঘগুলি ভেসে যাচ্ছে এবং তার মধ্যে চাঁদ দোল খাচ্ছে। কোশ্চেন নাম্বার সি, ওয়্যার ডাজ দ্য সি শেক কোথায় সমুদ্র ঝাঁকুনি দিয়ে আছড়ে পড়ছে অ্যাট হিজ ওয়েট সাইডস লাইক এ ডগ তার কিনারাতে, জলভাগের যে কিনারাটা সেখানে কোন জায়গাতে সে আছড়ে পড়ছে? সমুদ্রের কিনারাতে যেখানে উঁচু খাড়া পাহাড় ধরনের রয়েছে ক্লিফ, সেখানেই সে আছড়ে পড়ছে। দ্য সি শেকস হিজ ওয়েট সাইড সমুদ্রের যে কিনারাটা সেটা গিয়ে আছড়ে পড়ছে ওভার দ্য ক্লিফস, ক্লিফ মানে খাড়া পার্বত্য যে ভাগটা, মানে সমুদ্রের ওপরে যদি পাথুরে বা সমুদ্রের কিনারে যদি খাড়া পাহাড় ধরনের থাকে তার যে পাথুরে অংশটা সেটা কিছুটা যদি সমুদ্রের উপর ঝুলে থাকে, মানে নিচের দিকটা সবসময় সমুদ্রের ঢেউয়ে ধাক্কা খেতে খেতে একটু ক্ষয়প্রাপ্ত হয় এবং ওপরের দিকটা কিন্তু একটু এইভাবে হেলে থাকে সমুদ্রের উপরে, সেই ক্লিপসের ওপর সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ছে। নাম্বার ডি, হাউ ডু দ্য গ্রাসেস অন দ্য ডিউন বিহেভ ইন মে অর জুন মে আর জুন মাসে বালিয়াড়ির উপরের ঘাসগুলি কেমন আচরণ করে থাকে? কেমন আচরণ করে? তারা আর গান গায় না বা আর সুর তৈরি করে না। তার কারণ মে জুন মাসে আর আগের মতো সেই ঝোড়ো বাতাস বা জোরে বাতাস বয় না, জোরে বাতাস ঘাসের উপর দিয়ে বয়ে না গেলে ঘাসের মধ্যে থেকে সেই সাউন্ডটা, সেই টিউনটা, সুরটা তৈরি হয় না। দ্য গ্রাসেস অন দ্য ডিউন ডোন্ট প্লে আর বাজায় না দেয়ার রিডি টিউনস তাদের একটানা সেই সুর ইন মে অর জুন। তাহলে অ্যাক্টিভিটি 5 আমাদের কমপ্লিট হলো, সেই সাথে কমপ্লিট হলো টেক্সট বা পোয়েমের যে সমস্ত কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার। নেক্সট আমরা চলে আসছি অ্যাক্টিভিটি 6। আচ্ছা, অ্যাক্টিভিটি 6-এ আমরা দেখছি আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ইনফিনিটিভ কিন্তু আমরা আগে চ্যাপ্টার 4-এও পড়েছি। চ্যাপ্টার 4 তোমরা দেখবে এখানে ইনফিনিটিভ ছিল, দেখো অ্যাক্টিভিটি 8-এ পেজ নাম্বার 38 সেখানে ছিল ইনফিনিটিভ, যেখানে আমরা পড়েছিলাম টু প্লে, টু রিড, টু ডান্স, টু স্পিক, টু হিয়ার, টু ইট, টু ফাইন্ড। তাহলে ইনফিনিটিভ আমরা কি পড়েছিলাম যে ভার্বের আগে টু বসিয়ে সেটা বাক্যে ব্যবহার হয় এবং যখন সেটা বাক্যে ব্যবহার হয় তখন কিন্তু সেটা ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার হয় না, অর্থাৎ সমাপিকা ক্রিয়া হিসেবে কাজ করে না। তাহলে সেই সেন্টেন্সে আরেকটা ভার্ব থাকে, মেইন ভার্ব থাকে, যেটা সেখানে
সমাপিকা ক্রিয়ার কাজ করে বা বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করে। আর এই অংশটা ব্যবহার হয় ইনফিনিটিভ হিসেবে, অর্থাৎ এখানে ভার্বটা বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারে না। বাংলা মানেটা করলে এরকম দাঁড়ায় করতে, খেতে, যেতে। যেমন সে সাঁতার কাটতে ভালোবাসে, সে ভালোবাসে, ভালোবাসেটা হচ্ছে এখানে মূল ক্রিয়া যেটা বাক্যের অর্থকে সম্পূর্ণ করছে, সে ভালোবাসে। সাঁতার কাটতে, এই কথাটা কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণ করে না। হি লাভস, সে ভালোবাসে টু সুইম, টু সুইমটা এখানে সাঁতার কাটতে, এটা কিন্তু ইনফিনিটিভ, এটা ভার্ব। সুইম কথাটা ভার্ব হলেও টুটা সামনে বসিয়ে সেটাকে ইনফিনিটিভ করে দেওয়া হলো, অর্থাৎ একটা অসমাপিকা ক্রিয়া তৈরি হলো যেটা বাক্যের অর্থ সম্পূর্ণ করে না, আংশিকভাবে বাক্যের অর্থ সম্পূর্ণ করতে সাহায্য করে কিন্তু সম্পূর্ণ অর্থ নেই নিজস্ব। তাহলে সেই একই নিয়মে আমরা এখানেও দেখব অ্যাক্টিভিটি 6A আন্ডারলাইন করতে বলেছে ইনফিনিটিভের নিচে, টু লাই ইজ এ সিন, টু লাই এটা হয়ে গেল ইনফিনিটিভ। সবাই তোমরা নিজের নিজের খাতা পেন্সিল যা নিয়ে বসেছো সেখানে বইয়ের নিচে আন্ডারলাইন করে দিতে পারো বা খাতাতে লিখেও করতে পারো। টু লাই ইজ এ সিন, মিথ্যে কথা বলা হলো একটি অপরাধ, সিন মানে পাপ বা অপরাধ। তো টু লাইটা হয়ে গেল এখানে ইনফিনিটিভ 1 নম্বরে। রোমান 2তে যেটা রয়েছে, আই এম সরি, আমি দুঃখিত, টু ডিস্টার্ব ইউ এগেইন, তোমাকে আবার বিরক্ত করায়। তো তোমাকে আবার যে বিরক্ত করতে এসেছি তার জন্য আমি সরি, আই অ্যাম সরি, এখানে অ্যামটা হলো মেইন ভার্ব যেটা বাক্যের অর্থকে সম্পূর্ণ করছে, আর টু ডিস্টার্ব বিরক্ত করতে, এটা হয়ে গেল ইনফিনিটিভ। নেক্সট, হি ওয়ান্টেড টু রিটায়ার ফ্রম সার্ভিস, টু রিটায়ার এটা হয়ে যাচ্ছে ইনফিনিটিভ, সে চেয়েছিল চাকরি থেকে অবসর নিতে, টু রিটায়ার, অবসর নিতে, টু রিটায়ারটা হলো ইনফিনিটিভ। 4 নম্বরে, টু আর ইজ হিউম্যান, টু আর মানে ভুল করা, ভুল করা হলো মানুষের ধর্ম। তাহলে ইজ হিউম্যান, ইজটা হচ্ছে মেইন ভার্ব, আর টু আর এটা হয়ে যাচ্ছে ইনফিনিটিভ। তাহলে অ্যাক্টিভিটি 6A আমরা করে ফেললাম আন্ডারলাইন, টু লাই, টু ডিস্টার্ব, টু রিটায়ার, টু আর। অ্যাক্টিভিটি 6Bতে আমরা চলে যাচ্ছি। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি পড়ো, আইডেন্টিফাই চিহ্নিত করো দি নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজেস অ্যান্ড ফিল দ্য চার্ট গিভেন বিলো, এবং নিচের চার্ট দিয়ে সম্পূর্ণ করো। তাহলে নাউন ফ্রেজ কি, অ্যাডজেক্টিভ ফ্রেজ কি আর অ্যাডভার্ব ফ্রেজ কি সেটা আগে আমাদের জানতে হবে, তবেই আমরা এই চার্টটা ফিল করতে পারবো। তার জন্য আমি তোমাদেরকে আগে ফ্রেজ কি সেটা আলোচনা করে দেখাই। PHRAZ, ফ্রেজ মানে সোজা বাংলায় হলো বাক্যাংশ, বাক্যাংশ বা বাক্যের অংশ। এবার বাক্যের অংশটা বাক্যের আংশিক অর্থ সম্পূর্ণ করছে না বাক্যের সম্পূর্ণ অর্থ সম্পূর্ণ করছে? উত্তর হবে বাক্যের আংশিক অর্থ সম্পূর্ণ করছে, সম্পূর্ণ অর্থ সম্পূর্ণ করতে পারে না। এটাই হলো ফ্রেজ। ফ্রেজ হচ্ছে একটা বাক্যাংশ বা শব্দগুচ্ছ, কয়েকটি শব্দগুচ্ছের নাম্বার অফ ওয়ার্ডস হুইচ ক্যানট এক্সপ্রেস দ্য ফুল মিনিং অফ দ্য সেন্টেন্স, পুরো বাক্যের অর্থ সে কখনোই সম্পূর্ণ করতে পারে না। এ ফ্রেজ একটি বাক্যাংশ কনসিস্টস অফ, তার মধ্যে কি রয়েছে, এ নাম্বার অফ ওয়ার্ডস, বেশ কিছু শব্দ, হুইচ যেগুলো মেক এ ইউনিট, একটি ইউনিট বা শব্দবন্ধ গঠন করছে, অ্যাক্টিং অ্যাজ এ যেটা কাজ করছে কি হিসেবে, নাউন, কখনো নাউন হিসেবে কাজ করছে বা বিশেষ্য পদ, কখনো অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ, অর অ্যাডভার্ব অথবা কখনো কখনো ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করছে ইন দ্য সেন্টেন্স, বাক্যের মধ্যে। তাহলে এটাই হলো ফ্রেজ। বাক্যাংশটা বাক্যের মধ্যে কখনো নাউনের কাজ করছে, কখনো অ্যাডজেক্টিভের কাজ করছে, কখনো অ্যাডভার্বের কাজ করছে। আমরা জানি নাউন প্রোনাউন এগুলো যখন আমরা পড়েছি পার্টস অফ স্পিচ, সেখানে আমরা বিশেষ কিছু শব্দকে নাউন বলেছি। নাউন মানে কি, কোনো কিছুর নাম, মানুষের নাম, জায়গার নাম, হ্যাঁ, কোনো জিনিসের নাম, নদীর নাম, দেশের নাম, সেটাকে আমরা নাউন বলি। কিন্তু তাছাড়াও বাক্যের মধ্যে শব্দগুচ্ছ, একাধিক শব্দ মিলেও নাউন হিসেবে কাজ করতে পারে, তো সেটাই হয়ে যায় নাউন ফ্রেজ।
সেরকমভাবেই অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ সবগুলোই হয়। ইট ডাজ নট কন্টেইন, এর মধ্যে থাকে না, CONTAIN, কন্টেইন মানে এর মধ্যে থাকে না, এ ফাইনাইট ভার্ব, FINIT, ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে কি? সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া মানে যে বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে। সমাপিকা ক্রিয়া থাকে না, বাট কিন্তু মে কন্টেইন থাকতে পারে এ নন ফাইনাইট পার্ট। নন ফাইনাইট হচ্ছে অসমাপিকা ক্রিয়া, এর মধ্যে অসমাপিকা ক্রিয়া কিন্তু থাকতেই পারে, অফ এ ভার্ব অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। কি হিসেবে? দ্যাট ইজ পার্টিসিপল, পার্টিসিপল হিসেবে থাকতে পারে, ইনফিনিটিভ যেটা আমরা 6A তে করলাম, ইনফিনিটিভ হিসেবে থাকতে পারে, অ্যান্ড জিরান্ড, জিরান্ড হিসেবেও থাকতে পারে। ছোট্ট করে আলোচনা করে দিই পার্টিসিপলটা কেমন হয়। ভার্বের সঙ্গে, তিনটেই কিন্তু ভার্বেরই বিভিন্ন রূপ, ভার্বের সঙ্গে ING যোগ করে আমরা জিরান্ড বা পার্টিসিপল করে থাকি, আর ভার্বের আগে টু বসিয়ে আমরা করে থাকি ইনফিনিটিভ। ইনফিনিটিভটা আমরা তো করলাম, ভার্বের আগে টু বসিয়ে সেই ভার্বটাকে অসমাপিকা ক্রিয়া তৈরি করে দিচ্ছি, যেটা বাক্যের অর্থ সম্পূর্ণ করতে কাজে লাগছে, কিন্তু নিজে নিজে বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করতে পারছে না। এবার পার্টিসিপল আর জিরান্ডেরও ব্যবহারটা ঠিক সেরকমই, কিন্তু তার যে রূপটা সেটা আলাদা, সেটা টু যোগ করে হয় না, সেটা ING যোগ করে হয়। এবার দুটোই যখন ING যোগ করে, পার্টিসিপলও ING যোগ করে, জিরান্ডও ING যোগ করে, তো দুটোর পার্থক্য কিভাবে বুঝবো? জিরান্ডটা সবসময় নাউন হিসেবে কাজ করবে। আমরা প্রথমেই পড়েছি যে ফ্রেজ কি হিসেবে কাজ করছে, নাউন হিসেবে কাজ করছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, আর অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। তো জিরান্ডটা নাউন হিসেবে কাজ করে। যেমন আমি সাঁতার কাটি, আই সুইম, আমি সাঁতার কাটি, সুইম। সুইমটা কি? সাঁতার কাটি হচ্ছে আমি একটা কাজ করি, এটা তাহলে কি হলো? ভার্ব হলো, ক্রিয়াপদ হলো, ভার্ব হলো। এবার ধরো আমি বললাম আমি সাঁতার ভালোবাসি, তখন হয়ে গেল আই লাভ সুইমিং, আমি সাঁতার ভালোবাসি, আই লাভ সুইমিং। এই যে ING যোগ হয়ে গেল, আই লাভ সুইমিং, আমি কি ভালোবাসি? সাঁতার ভালোবাসি। কি ভালোবাসি? সাঁতার ভালোবাসি। এই যে কি দিয়ে প্রশ্ন করলাম, উত্তর পেলাম কি? একটা জিনিসের নাম পেলাম, কি পেলাম? সাঁতার। সাঁতারটা এখানে কিন্তু ভার্ব হিসেবে বসছে না, কিভাবে? নাউন হিসেবে বসছে। এই যে আই লাভ সুইমিং, এটা হয়ে গেল জিরান্ড। এবার পার্টিসিপল, পার্টিসিপলটা কিরকম হবে? ধরে নাও আমি বলছি কামিং ফরওয়ার্ড, কামিং ফরওয়ার্ড। আচ্ছা, কাম মানে কি? আশা। কাম মানে হলো আশা, COME, কাম মানে আশা, এটা হচ্ছে ভার্ব। কামিং ING যোগ করে দিলাম। ফরওয়ার্ড মানে কি? সামনে। কামিং ফরওয়ার্ড, এগিয়ে এসে, হি হেল্পড, সাহায্য করেছিল, হি হেল্পড দি ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি। তাহলে দেখো এই অংশটুকু বাদ দাও, হি হেল্পড, হি হলো সাবজেক্ট, হেল্পটা হয়ে যাচ্ছে ভার্ব, সে সাহায্য করেছিল, HELPED, সে সাহায্য করেছিল, দি ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটিকে, এটা হয়ে গেল অবজেক্ট, এটা ভার্ব আর এটা সাবজেক্ট। তাহলে এটাই তো একটা বাক্য, হি হেল্পড দি ওল্ড ম্যান, সে বৃদ্ধ লোকটিকে সাহায্য করেছিল। কিভাবে সাহায্য করেছিল? কামিং ফরওয়ার্ড, এগিয়ে এসে, এগিয়ে এসে সাহায্য করেছিল। তাহলে এই যে কামিং কথাটা এখানে ব্যবহার হলো, ধরে নাও আমি এই অংশটুকু বললাম না, শুধু এটুকু বললাম, কামিং ফরওয়ার্ড, এগিয়ে এসে। এগিয়ে এসে কি বাক্যটার অর্থ সম্পূর্ণ হচ্ছে কি? হচ্ছে না। তো এটাই হলো কামিং। এই কামিং কথাটা এখানে কি নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, কোনো কিছু নাম হিসেবে ব্যবহার হচ্ছে? আগের বাক্যে আমরা যেমন বললাম আমি ভালোবাসি, কি ভালোবাসি? সাঁতার। সাঁতার কথাটা সেখানে, সুইমিং কথাটা সেখানে নাউন হিসেবে ব্যবহার হলো, তাই ওটা জিরান্ড। কিন্তু এখানে কিন্তু কামিং কথাটা নাউন হিসেবে ব্যবহার হচ্ছে না, এটা একটা
অসমাপিকা ক্রিয়াপদ হিসেবেই ব্যবহার হচ্ছে, এগিয়ে এসে। এগিয়ে এসে কি বুঝতে পারছি না। তাহলে এই যে অসমাপিকা ক্রিয়াটা, নন ফাইনাইট ভার্বটা, এটা হলো পার্টিসিপল। সুইমিং নন ফাইনাইট ভার্ব, ওটা ব্যবহার হলো নাউন হিসেবে, ওটা হয়ে গেল জিরান্ড। এখানে কামিং, এটাও নন ফাইনাইট ভার্ব, কিন্তু এটা বাক্যের মধ্যে নাউন হিসেবে কাজ করছে না, একটা অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট ভার্ব হিসেবেই কাজ করছে, এটা হয়ে গেল পার্টিসিপল। পার্টিসিপল হয়ে গেল। তো এই পার্টিসিপলের সঙ্গে আরেকটা শব্দ জুড়েছে, দুটো শব্দ, এ গ্রুপ অফ ওয়ার্ডস, যেটা প্রথমেই বললাম এ নাম্বার অফ ওয়ার্ডস বা এ গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে এইটুকুটা হয়ে গেল একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ হয়ে গেল। আর এটা কিন্তু মূল বাক্যটা, এটা হচ্ছে মূল যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের সঙ্গেই কিন্তু এইটুকু যুক্ত। তাহলে এটা কি হয়ে গেল? পার্ট অফ এ সেন্টেন্স। এটাই হচ্ছে একটা বাক্যের অংশ, বাক্যের অংশ কিন্তু ফ্রেজ, কারণ এ পুরো অর্থ সম্পূর্ণ করতে পারে না। তাহলে এটাই আমরা দেখে নিলাম, এটা হয়ে গেল বাক্যাংশ বা ফ্রেজ, এই মূল বাক্যের সঙ্গে এটা যুক্ত রয়েছে। ইন ইটসেলফ, এটা নিজে, ইট ক্যানট মেক কমপ্লিট সেন্স, সম্পূর্ণ অর্থ তৈরি করতে পারে না। বাট ক্যান হ্যাভ, কিন্তু থাকতে পারে, মিনিং, অর্থ, অনলি থ্রু ইটস রিলেশন, শুধুমাত্র এর সম্পর্কের দ্বারা, টু সাম পার্ট অফ দি সেন্টেন্স, বাক্যের বাকি অংশের সাথে, ইন হুইচ ইট স্ট্যান্ডস, যার মধ্যে এটি রয়েছে। তাহলে এটাই হলো ফ্রেজ। এবার ফ্রেজকে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটে ভাগ রয়েছে, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। এছাড়াও আরও বেশ কিছু রকমের ফ্রেজ হয়। তো নাউন ফ্রেজ আমরা একটু আলোচনা করে দিচ্ছি। নাউন ফ্রেজটা বাক্যের মধ্যে নাউন হিসেবেই কাজ করে। যেমন এ ম্যান উইথ অ্যান আমব্রেলা ওয়াজ সিন ইন দ্য স্ট্রিট। এ ম্যান, একটি লোক, উইথ অ্যান আমব্রেলা, সাথে ছাতা, ওয়াজ সিন ইন দ্য স্ট্রিট, রাস্তায় তাকে দেখা গিয়েছিল। তাহলে এ ম্যান উইথ অ্যান আমব্রেলা, তাহলে মানুষটা কীরকম? যার সাথে ছাতা আছে। তাহলে মানুষটার সম্পর্কে যখন কিছু বলা হচ্ছে, নাউনের সম্পর্কে কিছু বলা হচ্ছে, তখন সেটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে এ ম্যান উইথ অ্যান আমব্রেলা ওয়াজ সিন ইন দ্য স্ট্রিট। উইথ অ্যান আমব্রেলা, এই যে তিনটে শব্দ, শব্দগুচ্ছ, গ্রুপ অফ ওয়ার্ডস, এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এখানে ম্যানটা সম্পর্কে সে বলছে। আবার দেখো নাউন ফ্রেজের একটা উদাহরণ দিই। we went towards the setting sun, আমরা সেই অস্তগামী সূর্যের দিকে এগিয়ে গেলাম। ধরো একটা রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার শেষ দিকে পশ্চিম দিক, সেখানে আমরা দেখছি সূর্যটা অস্ত যাচ্ছে। তাহলে আমরা এভাবে বলতেই পারি we went towards the setting sun। তাহলে আমরা গেলাম, কোন জায়গাটায় গেলাম? দ্য সেটিং সান, অস্তগামী সূর্যের দিকে এগোচ্ছি। তাহলে দ্য সেটিং সান, এই তিনটে ওয়ার্ড, এই যে গ্রুপ অফ ওয়ার্ডস, এটা হয়ে গেল নাউন ফ্রেজ। এছাড়া আমরা অ্যাডভার্ব ফ্রেজও করতে পারি। যেমন দে ওয়্যার প্লেয়িং, তারা খেলছিল। প্লে কথাটা কি? ভার্ব। দে ওয়্যার প্লেয়িং, তারা খেলছিল। কোথায় খেলছিল? ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে। ইন দি আফটারনুন, বিকেলবেলা। এখানে আমরা দুটো ফ্রেজ দিলাম, ইন দ্য ফিল্ড আর ইন দি আফটারনুন। ফিল্ড মানে মাঠে, তাহলে কোথায় খেলছিল? জায়গা বোঝাচ্ছে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আর ইন দি আফটারনুন, কখন খেলছিল? বিকেলবেলা খেলছিল। তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। দুটোই অ্যাডভার্ব, একটা প্লেস, একটা টাইম। এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। সেই হিসেবে আমরা দেখে নিই এখানে কি হবে। এক নম্বরটা রয়েছে ফুড অ্যান্ড শেল্টার, শি হ্যাজ নান, তার কোনো কিছুই নেই, খাবারও নেই, বাসস্থানও নেই। তাহলে কি নেই? দুটো জিনিসের নাম বলছে, ফুড অ্যান্ড শেল্টার। তাহলে এটা হয়ে যাচ্ছে নাউন ফ্রেজ। ফুড অ্যান্ড শেল্টার, এই কথাটা হয়ে যাচ্ছে নাউন ফ্রেজ। তাহলে অ্যাক্টিভিটি 6B করে নাও। এক নম্বরটা আমরা লিখব নাউন ফ্রেজ, ফুড অ্যান্ড শেল্টারের নিচে দাগ দিয়ে দাও এবং সেই অংশটা হয়ে যাচ্ছে নাউন ফ্রেজ। 2 নম্বর, হার ভয়েস, তার গলার আওয়াজ, ইজ প্লিজিং টু দ্য ইয়ার, তার গলার আওয়াজ সেটা কেমন? প্লিজিং টু দ্য ইয়ার, কানে খুব সুমধুর শোনায়, কানে খুব আরামদায়ক শোনায়। তাহলে তার গলার আওয়াজ বা ভয়েসের কোয়ালিটিটা বোঝাচ্ছে। যখন কোনো কিছুর কোয়ালিটিটা আমরা বোঝাই তখন সেটাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ, বিশেষণ পদ। কেমন না? সুরেলা গলা। তাহলে এই প্লিজিং টু দ্য এয়ার, প্লিজিং টু দ্য ইয়ার, কানে সুমধুর শোনায়, এই অংশটুকু হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ।
তারপরে 3 নম্বর আছে মৃণাল ইজ এ জুয়েল অফ এ বয়। মৃণাল ইজ এ জুয়েল অফ এ বয়। মৃণাল খুব মানে ভালো ছাত্র, এটাকে আমরা বলছি জুয়েল অফ এ বয়। জুয়েল হচ্ছে রত্ন, মৃণাল একটি রত্ন বা জুয়েল অফ এ বয়, ভালো ছাত্র। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, মৃণালের সম্পর্কে বলছে, মৃণাল কেমন সেটা বোঝাচ্ছে, তাহলে এটাও হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। এ জুয়েল অফ এ বয়, এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। 4 নম্বর ফিল ইয়োর সেলফ অ্যাট হোম। ফিল ইয়োর সেলফ, অনুভব করো অ্যাট হোম, বাড়িতে আছো। বাড়িতে আছো মানে আরামদায়ক অবস্থায় আছো। এই যে অ্যাট হোম এই শব্দগুচ্ছটা একটা জায়গাকে বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ প্লেস, তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। ফুড অ্যান্ড শেল্টার নাউন ফ্রেজ, প্লিজিং টু দ্য ইয়ার অ্যাডজেক্টিভ ফ্রেজ, জুয়েল অফ এ বয় অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর অ্যাট হোমটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে 6B অবধি আমাদের হয়ে গেল। আমরা এখানেই শেষ করলাম আজকের ক্লাসটা। তোমরা একটু বাড়িতে এগুলো আলোচনা করবে।